স্বাগত জানাচ্ছি আজকের এই এই নতুন ডিপ ডাইভে। চমৎকার আর দারুণ শৈল্পিক একটা বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করতে যাচ্ছি, মানে আবৃত্তি আর কণ্ঠশীলনের পেছনের যে বিজ্ঞানটা আছে সেটা নিয়ে। বিষয়টি কিন্তু সত্যিই খুব কৌতূহলোদ্দীপক। একদম। যারা শুনছেন তাদের অনেকেরই হয়তো মনে হতে পারে যে একটা সুন্দর ভরাট বা মোহময় কণ্ঠস্বর কেবলই জন্মগত একটা উপহার। রাইট। সাধারণ একটা ধারণা তো প্রচলিত আছেই যে কেউ কেউ হয়তো প্রাকৃতিকভাবেই দারুণ কণ্ঠ নিয়ে জন্ম নেন। হ্যাঁ, আর বাকিদের পক্ষে তেমনটা হওয়া কখনোই সম্ভব নয়। কিন্তু এই বদ্ধমূল ধারণাটা আসলে পুরোপুরি ভুল। আজকের সঙ্গেই তো উৎসগুলো ঘাটতে গিয়ে এই বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। ঠিক তাই। আজকের এই গভীর আলোচনা থেকে এটা স্পষ্ট হয়ে যাবে যে একটা জাদুকরী কণ্ঠস্বর আকাশ থেকে পড়ে না, বরং এটা দম, পেশি আর স্কেলের, মানে এক নিখুঁত গাণিতিক আর শারীরিক চর্চার ফল। জন্মগত কণ্ঠস্বরের এই মিথটা ভাঙা সত্যিই খুব জরুরি। আমরা সাধারণত একটা চমৎকার আবৃত্তি বা সাবলীল সংবাদ পাঠ শুনে মুগ্ধ হই। আমরা কেবল চূড়ান্ত ফলাফলটাই দেখি। একদম। কিন্তু এই মুগ্ধতার নেপথ্যে কি পরিমাণ শারীরিক আর মানসিক সমন্বয়ের বিজ্ঞান কাজ করে তা বেশিরভাগ সময়ই আমাদের আড়ালে থেকে যায়। আজকের এই আয়োজনে আমরা সেই অজানা মেকানিজম বা প্রক্রিয়াটি ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। দাঁড়ান, মূল আলোচনায় যাওয়ার আগে আজকের সোর্স বা উৎসগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দেওয়া যাক। আমাদের হাতে আজ বেশ কয়েকটা চমকপ্রদ আর নির্ভরযোগ্য ম্যাটেরিয়াল আছে। হ্যাঁ, বেশ বৈচিত্র্যময় কিছু সোর্স। এর মধ্যে থাকছে আবৃত্তি শিক্ষার সহজ পাঠ আর বাংলা আবৃত্তি সমীক্ষা নামের দুটো অসাধারণ বই। পাশাপাশি আবৃত্তি চর্চা নিয়মিত আয়োজক এবং এই শিল্পের অন্যতম কন্ট্রিবিউটর আবৃত্তি অনলাইনের নানা তথ্য আমাদের আজকের আলোচনার বড় একটা অংশ জুড়ে থাকছে। রাইট। আর আরও থাকছে আবৃত্তি গুরুকুলের চমৎকার সব প্রবন্ধ, কাজী রাহনুমা নূরের একটা দারুণ ইউটিউব বিশ্লেষণ, সাথে একটা মেডিকেল নিবন্ধও আছে ফুসফুসের ক্ষমতা বৃদ্ধির ওপর। আমাদের আজকের আলোচনার মূল ফোকাস থাকবে তিনটে জায়গায়। প্রথমত, প্রাণায়ামের মাধ্যমে শ্বাস বা দম নিয়ন্ত্রণের ভূমিকা। দ্বিতীয়ত, জিহ্বা ও চোয়ালের আড়ষ্টতা কাটানোর সুনির্দিষ্ট কিছু ব্যায়াম। আর তৃতীয়ত, আবৃত্তিকারদের জন্য স্বরগ্রাম বা স্কেল নিয়ন্ত্রণের বিজ্ঞান ভিত্তিক কৌশলগুলো। তো এই তিনটে ধাপে যাওয়ার আগে একটা বিষয় একটু তলিয়ে দেখি। যারাই আলোচনাটা শুনছেন তাদের মধ্যে কেউ হয়তো ভবিষ্যতে একজন পেশাদার আবৃত্তিকার হতে চান। হ্যাঁ, অথবা কেউ হয়তো নিজের দৈনন্দিন বাচনভঙ্গি সুন্দর করতে চান। রাইট। বা নিছক কৌতূহল থেকেও কণ্ঠের মেকানিজমটা বুঝতে চাইতে পারেন কেউ কেউ। তো সবার জন্যই কিন্তু দমের ব্যাপারটা সবার আগে আসে। এটাকে যদি আমরা একটা ইঞ্জিনের সাথে তুলনা করি, ইঞ্জিনের সাথে? হ্যাঁ, ব্যাপারটা দাঁড়ায় নৃত্যশিল্পী বা সঙ্গীত শিল্পীদের যেমন আলাদা বাদ্যযন্ত্র বা একটা ব্যাকআপ থাকে, আবৃত্তিকার বা বক্তার তো সেটা থাকে না। একদমই তাই। তাদের একমাত্র হাতিয়ার হলো কণ্ঠ, আর কণ্ঠের স্বরতন্ত্রীকে কাঁপানোর মূল জ্বালানি হল ফুসফুসের বাতাস। এই ইঞ্জিনের তুলনাটা কিন্তু দারুণ। স্বরতন্ত্রী আর ফুসফুসের বাতাসের এই যুগলবন্দিটা বুঝতে হলে আমাদের একটু শারীরবৃত্তীয় কাঠামোতে তাকাতে হবে। আচ্ছা। আবৃত্তি শিক্ষার সহজ পাঠ গ্রন্থে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে যে ল্যারিংস বা আমাদের যে ভয়েস বক্স, সেখানকার স্বরতন্ত্রীগুলো কিন্তু এমনিতেই কাঁপে না। তাহলে কিভাবে কাঁপে? ফুসফুস থেকে বাতাস প্রবল বেগে এসে যখন সেখানে ধাক্কা দেয় তখনই ধ্বনির সৃষ্টি হয়। এখন এই বাতাস যদি অনিয়ন্ত্রিত হয় তাহলে ধ্বনিও হবে এলোমেলো। মানে ফুসফুসের নিয়ন্ত্রণটা আসল। একদম। কণ্ঠ যাই হোক না কেন, এই ধ্বনি সৃষ্টিকে কার্যকর করতে ফুসফুস, ল্যারিংস, মুখগহ্বর আর নাসিকা গহ্বরের ভূমিকা প্রধান। আর এ কারণেই শ্বাস নিয়ন্ত্রণের কৌশল জানাটা এতটা অপরিহার্য। তার মানে আমাদের ফুসফুসকে শুধুমাত্র বেঁচে থাকার জন্য শ্বাস নেওয়ার যন্ত্র হিসেবে ভাবলে চলবে না। না, একেবারেই না। এটাকে একটা নিয়ন্ত্রিত বাতাসের পাম্প হিসেবে গড়ে তুলতে হবে। আর এখানেই চলে আসে প্রাণায়ামের কথা। প্রাণায়াম। আবৃত্তি শিক্ষার সহজ পাঠ বইটিতে প্রাণায়ামের একটা খুব সুনির্দিষ্ট, প্রায় গাণিতিক পদ্ধতির কথা বলা হয়েছে। পদ্ধতিটা কেমন? পদ্ধতিটা হলো, প্রথমে মেঝেতে দু পায়ের পাতা পাশাপাশি রেখে শিথিলভাবে বসতে হবে। এরপর ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ডান দিকের নাক বন্ধ করে বাঁ নাক দিয়ে ঠিক 5 সেকেন্ড ধরে ধীরে ধীরে শ্বাস নিতে হবে। 5 সেকেন্ড ধরে? হ্যাঁ। আর আসল খেলাটা শুরু হয় এরপর। শ্বাস নেওয়া হয়ে গেলে পাক্কা 20 সেকেন্ড দম আটকে বা বন্ধ করে রাখতে হবে। 20 সেকেন্ড? এটা তো বেশ লম্বা সময়। সেটাই।
তারপর কোড়ে আঙুল দিয়ে বাঁ নাক বন্ধ করে ডান নাক থেকে বুড়ো আঙুল সরিয়ে 5 সেকেন্ড ধরে ধীরে ধীরে বাতাস ছাড়তে হবে। আচ্ছা। এই যে 5-20-5-এর একটা চক্র, এটা সাধারণ শ্বাস-প্রশ্বাসের চেয়ে কতটা আলাদা, তাই না? এটা সাধারণ শ্বাস-প্রশ্বাসের চেয়ে যোজন যোজন আলাদা, কারণ এখানে মস্তিষ্ক আর ফুসফুসকে নতুন করে প্রোগ্রাম করা হচ্ছে। ওই যে 20 সেকেন্ড দম আটকে রাখার ব্যাপারটা। রাইট। এই যে 20 সেকেন্ড শ্বাস আটকে রাখার কথা বলা হলো, এই সময়টাতে আসলে কি ঘটে? এই সময়ে আমাদের ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা শক্তিশালী হয়, আচ্ছা। আর ফুসফুসের ভেতরের অ্যালভিওলাইগুলো প্রসারিত হয়ে অক্সিজেনের সর্বোচ্চ আদান-প্রদান নিশ্চিত করে। এই প্রাণায়ামের সঙ্গে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের বেলি ব্রিদিং বা ডায়াফ্রামেটিক শ্বাসপ্রশ্বাসের চমৎকার মিল আছে। হ্যাঁ, ওই ফুসফুসের ক্ষমতা বাড়ানোর যে স্বাস্থ্য বিষয়ক নিবন্ধটা আমাদের কাছে আছে, সেখানেও তো এই কথাটাই বলা হচ্ছে। একদম। সেখানে বলা হচ্ছে যে আমরা প্রাত্যহিক জীবনে বুক দিয়ে অগভীর শ্বাস নিই, কিন্তু বেলি ব্রিদি দিয়ে ডায়াফ্রামকে ব্যবহার করে শ্বাস নিতে হয়। অর্থাৎ শ্বাস নেওয়ার সময় পেট ফুলে উঠবে, বুক নয়। ঠিক, এটি ফুসফুসের নিচের অংশ পর্যন্ত বাতাস পৌঁছে দেয়। এই অগভীর শ্বাসের বিষয়টা খুব কৌতূহলোদ্দীপক। আমরা তো খেয়ালই করি না যে আমরা ফুসফুসের পুরো ক্ষমতা ব্যবহারই করছি না। মেডিকেল নিবন্ধটিতে পার স্লিপ নামের আরেকটি দারুণ কৌশলের কথাও বলা হয়েছে। পার স্লিপ? ব্যাপারটা অনেকটা ঠোঁট গোল করে শীষ দেওয়ার মতো ভঙ্গি করে বাতাস সারার মতো। এটা নাকি শ্বাসনালী খোলা রাখে। ঠিক ধরেছেন। যাদের হাঁপানি বা দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগ থাকে, যাকে মেডিকেলের ভাষায় সিওপিডি বলা হয়, তাদের শ্বাসনালী সরু হয়ে যায় বা বাতাস আটকে থাকে। আচ্ছা। পার স্লিপ ব্রিথিং সেই সরু শ্বাসনালীকে ভেতর থেকে প্রসারিত রাখতে সাহায্য করে। ফুসফুসের ভেতরে ও বাইরে বাতাসের প্রবাহকে এটি অনেক সহজ করে দেয়। শিল্পের জন্য তৈরি করা ব্যায়ামগুলো কিভাবে মানুষের সামগ্রিক স্বাস্থ্য আর ফুসফুসের চিকিৎসায় সরাসরি প্রভাব ফেলছে, এটা সত্যিই বিস্ময়কর। অফকোর্স। অর্থাৎ বৈজ্ঞানিক ব্যায়ামগুলো শুধু মঞ্চে ওঠার জন্যই নয়, দৈনন্দিন জীবনে ফুসফুসকে সুস্থ রাখতেও ভীষণ কাজে দেয়। রাইট। এবার এই নিয়ন্ত্রিত শ্বাস বা দম কিভাবে একটি বাক্যের অর্থ পুরোপুরি পাল্টে দিতে পারে, সেই প্রসঙ্গে আসি। হ্যাঁ, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। কাজী রাহনুমা নূরের ইউটিউব বিশ্লেষণ থেকে আমরা চমৎকার একটা উদাহরণ পেয়েছি। তিনি জ্যোতিচিহ্ন ও দমের সম্পর্ক বোঝাতে একটা ছোট্ট বাক্য ব্যবহার করেছেন। বাক্যটা হলো, বুড়ো আঙ্গুল কেটে ফেলেছে। এখন কেউ যদি বাক্যটি পড়ার সময় দমের বিরতিটা এভাবে দেয়, বুড়ো আঙুল কেটে ফেলেছে, মানে বুড়ো বলে একটু থামলো। হ্যাঁ, তাহলে কিন্তু শ্রোতার মনে হবে কোনো একজন বয়স্ক বা বুড়ো মানুষ তার কোনো একটা আঙুল কেটে ফেলেছে। একদম। কিন্তু দমের বিরতিটা যদি একটু সরিয়ে বলা হয়, বুড়ো আঙুল কেটে ফেলেছে, তখন পুরো দৃশ্যপট বদলে যায়। তখন অর্থদলায় হাতের বৃদ্ধাঙ্গুলি বা বুড়ো আঙুল কাটা পড়েছে। ঠিক তাই, শুধু 1 সেকেন্ডের একটা বিরতি, আর পুরো বাক্যের অর্থ 180 ডিগ্রি ঘুরে গেল। এই জায়গাটাতেই একজন সাধারণ পাঠক আর একজন দক্ষ আবৃত্তিকারের পার্থক্য স্পষ্ট হয়। একজন আবৃত্তিকার জানেন যে কোথায় দম নিতে হবে আর কেন থামতে হবে। কাজী রহনুমান নূরের ওই একই বিশ্লেষণে জীবনানন্দ দাশের একটা কবিতার লাইন টেনে আনা হয়েছে। লাইনটা হলো, অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। বাপরে, এত দীর্ঘ একটা লাইন, মাঝে কোনো জ্যোতিচিহ্ন বা দাড়িকমা কিচ্ছু নেই? একদম নেই। এখন কেউ যদি বীরত্ব দেখিয়ে এক নিঃশ্বাসে পুরো লাইনটা পড়ে ফেলতে চান, তিনি হয়তো পারবেন, কিন্তু শ্রোতার মনের পর্দায় কোনো ছবি তৈরি হবে না। আমার তো মনে হয় এক নিঃশ্বাসে পড়তে গেলে সেটা কবিতার চেয়ে খবরের বুলেটিন বেশি মনে হবে। একদমই তাই। কিন্তু যখন দম নেওয়ার কৌশলটা জানা থাকে, তখন আবৃত্তিকার পড়বেন এভাবে, অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। বাহ, দারুণ। এই যে শব্দের ফাঁকে ফাঁকে ছোট ছোট বিরতি নেওয়া হলো, এটা শুধু আবৃত্তিকারকে দমের সুবিধাই দিল না, বরং শ্রোতাকে সময় দিল ডুমুর গাছ, ছাতার মতো পাতা আর ভোরের দোয়েল পাখির ছবিটা কল্পনায় এঁকে নেওয়ার। দমের এই নিয়ন্ত্রণই আসলে ছবি আঁকার তুলি হিসাবে কাজ করে। রাইট। দমের এই চমৎকার জ্যামিতি তো বোঝা গেল, কিন্তু এখানে আরেকটা বড় প্রশ্ন চলে আসে। কি প্রশ্ন? ফুসফুস থেকে বাতাস তো ঠিকমতো বেরিয়ে এলো, কিন্তু মুখ গহ্বরে এসে যদি সেটা ধাক্কা খায়, মানে আমাদের জিভ
চোয়াল বা ঠোঁট যদি সেই বাতাসকে ঠিকমতো রূপ দিতে না পারে তবে কি শব্দ পরিষ্কার হবে? কখনোই না। এখানেই আমাদের আলোচনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিকটি উন্মোচিত হচ্ছে, জিহ্বার আড়ষ্টতা কাটানো আর স্পষ্ট উচ্চারণ। আবৃত্তি শিক্ষার সহজ পাঠ পড়তে গিয়ে একটা দারুণ ঐতিহাসিক তথ্য পেলাম। কি তথ্য? আগেকার দিনে জিভের আড়ষ্টতা ভাঙতে নাকি জিভের নিচে গোটা বা অর্ধেক সুপারি রেখে উচ্চারণের চর্চা করা হতো। ভাবতেই তো হাসি পাচ্ছে, আবার ভয়ও লাগছে। গলার ভেতর সুপারি আটকে গেলে তো রীতিমতো বিপদ। হ্যাঁ, গলায় আটকে যাওয়ার একটা মারাত্মক ঝুঁকি তো ছিলই। তবে সে যুগে সুপারি ব্যবহার করার পেছনের বিজ্ঞানটা কিন্তু ফেলনা ছিল না। বিজ্ঞানটা কি ছিল আসলে? উদ্দেশ্য ছিল জিহ্বার মাংসপেশিকে অতিরিক্ত পরিশ্রম করিয়ে নমনীয় করা। কারণ ফুসফুস থেকে বাতাস আসার পর মুখ গহ্বর, চোয়াল, তালু আর জিহ্বা যদি আড়ষ্ট থাকে তবে ধ্বনি আটকে যায়। বাংলা ভাষায় তো প্রচুর যুক্তবর্ণ আর মহাপ্রাণ ধ্বনি আছে। ঠিক। জিহ্বা এবং চোয়ালের সঠিক নমনীয়তা ছাড়া ব্যথা হয়ে যেতে পারে বাতা, কিংবা কথিত হয়ে যেতে পারে কতিত। তাই স্পষ্ট উচ্চারণের জন্য জিহ্বাকে একটা জিমন্যাস্টিক্স ম্যাটেরিয়ালের মতো ব্যবহার করতে হয়। তার মানে জিভকে আমরা শুধু স্বাদ নেওয়ার অঙ্গ ভাবলেও কথা বলার সময় এটাকে রীতিমতো হাই পারফরম্যান্স পেশি হিসেবে কাজ করতে হয়। একদম। এই জড়তা কাটানোর জন্য আমাদের উৎসগুলোতে দারুণ কিছু আধুনিক এবং নির্দিষ্ট ব্যায়ামের কথা বলা হয়েছে। ব্যায়ামগুলো কী রকম? প্রথম ব্যায়ামটি হল মুখ বিস্তৃতভাবে হাঁ করে জিভ যতটুকু সম্ভব বাইরে বের করে সূচালো করা এবং আবার ভেতরে নেওয়া। এটা জিভের মূল বা গোড়ার দিকের পেশিকে প্রসারিত করে। এটা খুব দরকারি। দ্বিতীয়টি হল জিভের ডগা দিয়ে লম্বালম্বি ও কোনাকুনিভাবে ওপরের ও নিচের দাঁত হালকাভাবে স্পর্শ করা। এটি জিভের সূক্ষ্ম সঞ্চালন বা মাইক্রো মুভমেন্ট বাড়ায়। রাইট। তৃতীয় ব্যায়ামে জিভকে মুখের ভেতরে ও বাইরে বৃত্তাকারে ঘোরাতে হয়, প্রথমে ধীরে, তারপর দ্রুত। আর চতুর্থ ব্যায়ামটি সবচেয়ে অদ্ভুত আর মজার, কাল্পনিক বা সত্যিকারের আখের টুকরো চিবানো। অদৃশ্য আখ চিবানো। হ্যাঁ, বসে বসে অদৃশ্য আখ চিবানোর দৃশ্যটা ভাবতে হাস্যকর লাগলেও এর পেছনের কাজটা কিন্তু ভীষণ সিরিয়াস। এই অদৃশ্য আখ চিবানোর ব্যায়ামটা আসলে আমাদের ম্যাসেটার বা চোয়ালের পেশিকে রিল্যাক্স করে। কথা বলার সময় অনেকেই অবচেতনভাবে চোয়াল শক্ত করে রাখেন, যার ফলে শব্দ মুখের ভেতরেই আটকে থাকে, বাইরে পরিষ্কারভাবে বেরোতে পারে না। চোয়াল শিথিল রাখাটা খুব জরুরি। আর এই জিহ্বা ও চোয়ালের ব্যায়ামের প্রসঙ্গে বাংলা আবৃত্তি সমীক্ষা গ্রন্থে ডক্টর গৌরীশঙ্কর ভট্টাচার্যের নির্দেশিত একটা বিশেষ স্বরসাধনার উল্লেখ আছে। আচ্ছা। ব্যায়ামটি হল চোয়াল শিথিল রেখে গলবিল খোলা রেখে এক নিঃশ্বাসে দ্রুত গতিতে উচ্চারণ করা। আ, মা, দা, না, বা, পা, সা, হা, ফা। এই নির্দিষ্ট ধ্বনিগুলোই কেন? বাংলা বর্ণমালাতে আরও অনেক অক্ষর আছে। এই আ, মা, দা, না, বা, পা, সা, হা, ফা এর মধ্যে বিশেষত্ব কি? খুব চমৎকার একটা জায়গা ধরেছেন। এই নির্দিষ্ট ধ্বনিগুলো নির্বাচনের পেছনে সম্পূর্ণ অ্যানাটমিক্যাল বা শারীরবৃত্তীয় কারণ আছে। আচ্ছা। যখন আ বলা হয় তখন কণ্ঠনালী বা ভোকাল ট্র্যাক্ট পুরোপুরি খুলে যায়। মা এবং বা উচ্চারণ করার সময় আমাদের দুটো ঠোঁটের পেশি একসঙ্গে কাজ করে, যাকে বাইলেবিয়াল সাউন্ড বলে। ঠোঁটের ব্যবহার। দা এবং না উচ্চারণ করতে গেলে জিভের ডগা দাঁতের পেছনের অংশে বা অ্যালভিওলার রিজে আঘাত করে। আবার সা উচ্চারণ করার সময় বাতাস তালুর ভেতর দিয়ে ঘর্ষণ তৈরি করে বেরিয়ে আসে। বাহ, দারুণ তো। অর্থাৎ এক নিঃশ্বাসে এই ধ্বনিগুলো পরপর উচ্চারণ করলে মুখগহ্বরের প্রতিটি অংশের ঠোঁট, তালু, দাঁত এবং জিভার একটা পূর্ণাঙ্গ ওয়ার্কআউট বা ব্যায়াম হয়ে যায়। ক্রমান্বয়ে দ্রুত এই ধ্বনিগুলো উচ্চারণ করলে বাচনপেশির রিফ্লেক্স বা দ্রুততা বহুগুণ বৃদ্ধি পায়। এটা তো রীতিমতো একটা মাস্টারপিস ব্যায়াম। ধ্বনি দিয়ে মুখের পেশির এরকম নিখুঁত ব্যায়াম হতে পারে তা না জানলে বিশ্বাস করা কঠিন। হ্যাঁ, আসলেই। এর পাশাপাশি আবৃত্তি অনলাইন এবং আবৃত্তি গুরুকুলের মতো প্ল্যাটফর্মগুলো যারা নিয়মিত আবৃত্তি চর্চায় কন্ট্রিবিউট করে যাচ্ছে, তাদের প্রবন্ধে আরও একটা খুব সহজ কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় পরামর্শ উঠে এসেছে। সেটা কি? সেটা হলো প্রতিদিন সকালে হালকা গরম পানি দিয়ে গার্গেল করা।
এটি কণ্ঠনালীকে পরিষ্কার রাখে আর স্বরতন্ত্রীর স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এটা খুব বেসিক কিন্তু খুব ইফেক্টিভ একটা প্র্যাকটিস। পাশাপাশি উচ্চারণে আঞ্চলিকতা পরিহার করে প্রমিত বাংলা চর্চা করার কথাও তারা বারবার মনে করিয়ে দেয়। কারণ উচ্চারণ যতই স্পষ্ট হোক না কেন, আঞ্চলিকতার টান থেকে গেলে সেটা সর্বজনীন আবেদন তৈরি করতে পারে না। ঠিক, উচ্চারণ স্পষ্ট হল, দমের উপর নিয়ন্ত্রণও চলে এলো, কিন্তু প্রশ্ন হল, কণ্ঠ যদি একঘেয়ে বা মনোটোনাস হয়, তাহলে কি মানুষ সেটা শুনবে? কখনোই শুনবে না। এখানেই উইকিপিডিয়ার শৈলীবিজ্ঞান বা স্টাইলিস্টিক্সের তাত্ত্বিক ধারণাগুলো আবৃত্তির সাথে দারুণভাবে মিলে যায়। শৈলীবিজ্ঞান। শৈলীবিজ্ঞান যেমন দেখায় যে একই ভাষা কিভাবে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন স্টাইলে বা রূপে ব্যবহৃত হয়, তেমনি কথা বলার সময় কণ্ঠেরও একটা নিজস্ব শৈলী থাকা প্রয়োজন। রাইট। শব্দের অর্থের উপর ভিত্তি করে কণ্ঠের যে এই রূপ বদল, এই বৈচিত্র্যটি আসে স্কেল বা স্বরগ্রাম থেকে। আমরা এতক্ষণ আমাদের আলোচনার দুটো স্তর পার করেছি, আর এবার আমরা তৃতীয় এবং সবচেয়ে জাদুকরী স্তরে প্রবেশ করছি, মানে এই স্বরগ্রাম বা স্কেল নিয়ন্ত্রণ আর কণ্ঠের অনুরণন। পার্থক্যটা বুঝতে পারা খুব জরুরি। গানে একটা পূর্ব নির্ধারিত সুর বা হারমোনি থাকে, বাদ্যযন্ত্র থাকে, কিন্তু আবৃত্তিতে সুর তৈরি করতে হয় কেবল শব্দের ভেতরের আবেগ আর কণ্ঠের ওঠানামা দিয়ে। একদম। বাংলা আবৃত্তি সমীক্ষা গ্রন্থে স্বরগ্রাম অনুশীলনের জন্য একটা অসাধারণ পদ্ধতির কথা বলা হয়েছে। হারমোনিয়াম পদ্ধতি, রাইট? হ্যাঁ, এখানে একটা নির্দিষ্ট পংক্তি, ধরা যাক, ম্লান হয়ে এলো কণ্ঠে মন্দার মালিকা, এই লাইনটিকে হারমোনিয়ামের সা বা একদম নিচু খাত থেকে শুরু করে ক্রমান্বয়ে পা বা উচ্চস্বর পর্যন্ত উঠে আবার ধীরে ধীরে নিচে নেমে আসার অভ্যাস করতে বলা হয়েছে। চমৎকার একটা ব্যায়াম এটা। এটাকে অনেকটা পাহাড় বেয়ে ধীরে ধীরে উপরে ওঠা এবং আবার মসৃণভাবে নিচে নেমে আসার সাথে তুলনা করা যেতে পারে। এই হারমোনিয়াম পদ্ধতিটি কণ্ঠে মীরের জন্ম দেয়। মীর? বিষয়টা আসলে কি? এটি হল এক পর্দা থেকে আরেক পর্দায় কোনো রকম ধাক্কা না খেয়ে মসৃণভাবে যাতায়াত করার ক্ষমতা। সাধারণ মানুষের কথা বলার সময় দেখবেন কণ্ঠ হয়তো হঠাৎ করে অনেক চড়া হয়ে যায়, আবার হঠাৎ নিচু হয়ে যায়, মাঝখানের মসৃণতাটা থাকে না। হ্যাঁ, কথা কেমন যেন লাফিয়ে লাফিয়ে চলে মনে হয়। কিন্তু যিনি এই স্কেলের চর্চা করেন, তার কণ্ঠে কখনোই একঘেয়েমি ভর করতে পারে না। তিনি খুব সাধারণ একটা শব্দকেও খাদ থেকে চূড়ায় নিয়ে গিয়ে আবার নামিয়ে আনতে পারেন, যা শ্রোতার স্নায়ুতে সরাসরি আঘাত করে। অসাধারণ। এর সঙ্গে আরেকটা বিষয় ওতপ্রোতভাবে জড়িত, আর তা হল অনুরণন বা রেজোন্যান্স। এই রেজোন্যান্সের ব্যাপারটা নিয়ে মানুষের মধ্যে কিন্তু একটা বড় ভুল ধারণা আছে। তাই কিরকম? অনেকেই মনে করেন নাক দিয়ে কথা বলা মানেই সেটা শ্রুতিকটু বা নাকি সুর, কিন্তু বৈজ্ঞানিক সত্য হল সঠিক অনুনাদ বা রেজোন্যান্স তৈরি করতে নাসিকা গহ্বরের বিকল্প নেই। একদম ঠিক বলেছেন। ডক্টর গৌরীশঙ্কর ভট্টাচার্যের নির্দেশনায় এর জন্য খুব সুন্দর একটা ব্যায়ামের কথা উল্লেখ আছে। মুখ ও নাক দিয়ে শ্বাস নিয়ে শ্বাস ছাড়ার সময় একটানা মা না না অথবা আম কাম জাম কান জান তান ইত্যাদি শব্দগুলো উচ্চারণ করতে হয়। এই শব্দগুলো নির্বাচন করার পেছনেও কিন্তু সেই বিজ্ঞানই লুকিয়ে আছে। বিজ্ঞানটা কি? ম বা ন হল নাসিক্য ধ্বনি। এগুলো উচ্চারণ করার সময় বাতাস আমাদের নাকের ভেতরের ফাঁকা জায়গা বা সাইনাস ক্যাভিটিতে গিয়ে ধাক্কা খায় এবং সেখানে একটা কম্পন বা অনুরণন তৈরি করে। এই অনুরণনই কিন্তু কণ্ঠকে ভরাট, গভীর আর মাধুর্যমণ্ডিত করে তোলে। যারা রেডিও প্রেজেন্টার বা প্রফেশনাল ভয়েস আর্টিস্ট, তারা এই নাসিকা গহ্বরের কম্পনটাকে খুব সচেতনভাবে ব্যবহার করেন তাদের কণ্ঠকে আকর্ষণীয় করার জন্য। আর এই গুনগুন বা হামিং করার যে শারীরিক দিকটা আছে, সেটা রীতিমতো চমকে দেওয়ার মতো। মেডিকেল দিকটা। হ্যাঁ, ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি বিষয়ক সেই মেডিকেল নিবন্ধের সূত্র ধরে বলতে পারি, এই হামিং শুধু যে কণ্ঠকে সুন্দর করছে তা নয়, এটি সরাসরি সাইনাসের স্বাস্থ্যের উন্নতি ঘটাচ্ছে। নিবন্ধটিতে স্পষ্ট বলা আছে, গুনগুন করার সময় আমাদের সাইনাসে নাইট্রিক অক্সাইডের উৎপাদন বহু গুণ বেড়ে যায়। এই নাইট্রিক অক্সাইড বৃদ্ধির বিষয়টা কিন্তু চিকিৎসা বিজ্ঞানে বেশ গুরুত্বপূর্ণ। নাইট্রিক অক্সাইড হল একটা ভাসোডিলেটর, যা আমাদের রক্তনালীকে প্রসারিত করে। আচ্ছা। ফলে সাইনাসের বায়ু চলাচল উন্নত হয়, ভেতরের কোনো প্রদাহ থাকলে তা কমে যায়, আর শ্বাসনালী অনেক বেশি শিথিল থাকে। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে, গলা ভরাট করার জন্য যখন কেউ গুনগুন করে রেয়াজ করছেন,
তখন মানুষটি নিজের অজান্তেই তার ফুসফুস এবং শ্বাসনালীকে একটা থেরাপি দিচ্ছেন। একদম তাই। শিল্পের চর্চা কিভাবে মানুষের শরীরবৃত্তীয় সুস্থতার সাথে মিলে যাচ্ছে, এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? এইটা সত্যি একটা অভাবনীয় সংযোগ। এতক্ষণ ধরে আমরা যে উৎসগুলো বিশ্লেষণ করলাম তার দিকে ফিরে তাকালে একটা ব্যাপার খুব পরিষ্কার হয়ে যায়। আবৃত্তি বা সুন্দর বাচনভঙ্গি কোনো ঐশ্বরিক জাদু নয়, এটা নিছক কোনো অলৌকিক ক্ষমতা নয়। এটি হচ্ছে দম, পেশি আর শব্দের এক বিজ্ঞানভিত্তিক নিখুঁত আর্কিটেকচার বা স্থাপত্য। রাইট। প্রাণায়াম দিয়ে দমের সেই শক্ত ভিত্তিটা তৈরি করা, জিহ্বা ও চোয়ালের অদ্ভুত কিন্তু চরম কার্যকারী ব্যায়ামের মাধ্যমে শব্দকে শানিত ও স্পষ্ট করা, আর হারমোনিয়াম পদ্ধতি ও গুনগুন চর্চায় কণ্ঠের অনুরণন তৈরি করা, এই পুরো প্রক্রিয়াটাই একটা সিস্টেম। এই সিস্টেমটা বোঝা সবার জন্যই জরুরি। যারা শুনছেন তাদের জন্য এই চর্চাগুলোর প্রয়োগ কিন্তু শুধু মঞ্চের আলোতেই সীমাবদ্ধ নয়। একদমই না। আমরা দৈনন্দিন জীবনে যে কথা বলি, অফিসের গুরুত্বপূর্ণ মিটিংয়ে বা বোর্ডরুমে যে প্রেজেন্টেশন দিই, কিংবা বন্ধু মহলে কোনো গল্প বলি, সেখানেও এই কৌশলগুলো সমানভাবে প্রভাব ফেলতে পারে। জড়তা কাটিয়ে স্পষ্টভাবে কথা বলা এবং একই সঙ্গে ফুসফুসের সুস্থতা নিশ্চিত করা, এই চর্চাগুলো মানুষের সামগ্রিক জীবনযাত্রার মানকেই অন্য একটা স্তরে নিয়ে যেতে সক্ষম। একদম। শিল্প এবং বিজ্ঞানের এই চমৎকার যুগলবন্দি নিয়ে কথা বলতে বলতে আমরা আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তবে বিদায় নেওয়ার আগে যারা শুনছেন তাদের জন্য একটা নতুন ভাবনার খোরাক রেখে যেতে চাই। অবশ্যই। আমরা এতক্ষণ ধরে শব্দের নিখুঁত উচ্চারণ, দম ধরে রাখার বিজ্ঞান আর ভরাট কণ্ঠের অনুরণন নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। কিভাবে কথা বলতে হবে তা শিখলাম। কিন্তু একবার চিন্তা করলে ব্যাপারটা বেশ চমকপ্রদ মনে হয়। কবিতার বা কথার মাঝখানে যে মুহূর্তগুলোতে কোনো শব্দ থাকে না, কোনো শ্বাস নেওয়া হয় না, কেবল একটা নিরেট নীরবতা থাকে। হ্যাঁ, সেই বিরতিটুকু। সেই নীরবতাটুকু নিয়ে আমরা কতটুকু ভাবি? যখন কোনো শব্দ নেই, শুধু এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে, তখন কি সেই নীরবতাটুকু শব্দের চেয়েও বেশি শক্তিশালী আবেগ তৈরি করতে পারে? মানুষের ব্রেন কি শব্দের চেয়ে ওই নীরবতাটাকেই বেশি মনে রাখে? খুব সুন্দর একটা প্রশ্ন। নীরবতাকে কি কণ্ঠের সবচেয়ে ধারালো অস্ত্র হিসেবে ব্যবহার করা সম্ভব? শব্দের ভিড়ে এই নিস্তব্ধতার ক্ষমতা নিয়ে ভাবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমাদের এই গভীর বিশ্লেষণ এখানেই সমাপ্ত করছি। কথা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে।